আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে সি প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো না জানলে তোমরা সি প্রোগ্রাম করতে পারবে না। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করতেছি। তো প্রথমেই তোমাদের জানা প্রয়োজন এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবং লাইব্রেরি ফাংশন এবং কিভাবে কি কাজ করে এগুলো সম্পর্কে আগে জানা প্রয়োজন। তারপরে তোমাদের সি প্রোগ্রাম শুরু করতে হবে। তো এই পর্বে আমি এইগুলো আলোচনা করব এবং সামনের পর্বগুলোতে এই প্রোগ্রামটা কিভাবে করবা এবং কাজ সম্পূর্ণ শিখাই দেব। বুঝে গেছে? তো দেখো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এইটা, বুঝে গেছে? আর এই সি প্রোগ্রামিংয়ের মধ্যে আমি যেহেতু এগুলা তোমাদের ওয়ান শট আকারে নিচ্ছি, সেগুলো খুব বেসিকে যাচ্ছি না। বুঝা গেছে? খুব একটা বেসিকে যাচ্ছি না, মোটামুটি আমি ধরে নিচ্ছি তোমাদের সব কিছু জানা আছে, সেই হিসাবে আমি এইগুলো শুধু কভার করে দিচ্ছি, আর একবার করে রিভাইজ করে দিচ্ছি। বুঝা গেছে? তো সি প্রোগ্রাম তোমাদের আসলে প্রোগ্রাম হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানকার মধ্যে সি প্রোগ্রামও তোমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর এখানে কম্পাইলার আছে, বুঝা গেছে? কম্পাইলার আছে আর এবং ইন্টারপ্রেটার আছে। তোমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের নাম শুনছো। এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি প্রোগ্রামে তোমাদের কম্পাইলার কাজ করে। এটা হচ্ছে কম্পাইল ভাষা। সি প্রোগ্রাম কম্পাইল ভাষা। সি প্রোগ্রাম কম্পাইল ভাষা, বুঝা গেছে? কম্পাইল ভাষা। সি প্রোগ্রাম তোমাদের কম্পাইল ভাষা। আর এখানে সি প্রোগ্রাম কম্পাইল অর্থাৎ এখানে কম্পাইলার কাজ করে। কম্পাইলার, বুঝা গেছে? এখানে কম্পাইলার কাজ করে। আর আরও একটা যেটা আছে, ইন্টারপ্রেটার আছে। এখানে কম্পাইলারের কাজ হচ্ছে একবারে অনুবাদ করা, সম্পূর্ণ একবারে অনুবাদ করা। আর ইন্টারপ্রেটারের কাজ তোমাদের এই সি প্রোগ্রামিংয়ে হয় না। সি প্রোগ্রামিংয়ে শুধু কম্পাইলারের কাজ হয়, সেজন্য এটাকে কম্পাইল ভাষা বলা হয়। বুঝা গেছে? কম্পাইলার সবগুলোকে একবারে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। আমার কথাগুলো ভালো মতো শুনবা, বুঝা গেছে? তাহলে বুঝতে পারবা। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে এবং কম্পাইলার একবারে সম্পূর্ণ সবগুলো অনুবাদ করে। তো এটাকে কম্পাইল ভাষা বলা হয় সি প্রোগ্রামকে। আর কম্পাইলার সবগুলোকে একবার অনুবাদ করে। কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিই। দেখো, কী করতেছি এত বোঝার প্রয়োজন নেই, আমি কী বলতেছি সেইটা শুধু দেখো। এগুলো আমি সব শিখাই দেবো। এই গঠন কাঠামো এগুলো সব আমি দেখাই দেবো। আমি এখন কি বলি, কি করতেছি সেইটা শুধু দেখো। এইগুলো আগে লিখে নিই। এগুলোর কোনটার কাজ কি আমি সব বলবো। এখন শুধু দেখো, আমি সব শিখাই দেবো। এখন শুধু দেখো আমি কি করতেছি। বুঝে গেছে? এগুলো আগে লিখে নিলাম। এগুলোর কাজ কোথায় হয় এই যে দেখো, এখানে থার্ড এই সেকেন্ড ব্র্যাকেট এখানে তো দেওয়া দেখছো। এরকম কাঠামো দেখো নি তোমরা? এরকম কাঠামো দেখো নি? এর মাঝে বিভিন্ন কিছু লেখা থাকে, সেটা তো তোমরা জানো। এর মাঝে লিখতে হয়, কোড করতে হয় এটার মধ্যে। তো এখানে যেগুলো থাকে, এই এখানে যেগুলো থাকে, আচ্ছা এখানে সবগুলো লেখা, এখানে সবগুলো লেখা লেখা কম্পাইলার অনুবাদ করে।
বুঝা গেছে? বুঝছো? এখানে যেগুলো থাকে সব লেখাগুলোকে কম্পাইলার অনুবাদ করে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। এখানকার সব লেখাকে কম্পাইলার একবারে অনুবাদ করে। বুঝা গেছে এইটুকু? ওকে, এখন চলে আসি আমরা লাইব্রেরি ফাংশনে। লাইব্রেরি ফাংশনে তোমাদের কিসের কিসের কাজ লেখা হয় বলো? লাইব্রেরি ফাংশনে তোমাদের বিভিন্ন ফাংশনের কাজ লেখা হয়, বুঝতে পারছো? লাইব্রেরি ফাংশনে বিভিন্ন ফাংশনের কাজ লেখা হয়। তো এখানে প্রথমে তোমাদের চলে আসি, এইখানে কি করছিলাম দেখো, এটা তোমার বোঝানোর জন্য এটা লিখলাম। এখানে যে ইনক্লুড দি স্টুডিও লিখছিলাম, এইটা একটা স্টুডিও নয়, স্টুডিও বলবা না, STDI মানে স্টুডিও বানানটা এখানে এটা বলবা না, বুঝছো? এখানে স্টুডিও বলবা না, এই STDIO এটা বলবা। তোমরা আবার এই ছবি তোলা এইগুলা স্টুডিও বলবা না, আর ভুল করে ওই বানানটা লিখবা না। STUDIO এটা যেন লিখো না, STDIO এটা লিখবা, এবং CONIO.h এইগুলা লিখবা। বুঝা গেছে? এগুলার কাজ কি আমি সব এখন দেখাই দিচ্ছি। এগুলো এক একটা ফাংশন। তো পুরাটা এটা লাইব্রেরি ফাংশনে এইগুলার কাজ লেখা থাকে। লাইব্রেরি ফাংশনে এগুলোর কাজ লেখা থাকে। তো আগেই তোমাদের আমি এগুলা বলে নেই যে এটা মানে কি, এটার পূর্ণরূপ কি, কোনটা কি, আমি সব বলে নিই। এই যে দেখো, ইনক্লুড দিয়ে কি লিখতে হয় এইভাবে, ইনক্লুড দিয়ে এই STDIO.h যে লিখলা, এগুলো মানে কি, কোনটা মানে কি, কেন লেখা হয় সেটা এখন তোমাদের বলি, তারপরে শুরু করতেছি। বুঝতে পারছো? এই গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন এই চিহ্ন দিয়ে এখানে কিন্তু লিখতে হবে। আর এখানে ইনক্লুড কেন লিখতে হয়, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড কেন লিখতে হয়, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লেখার কারণ, এগুলো তো আমাদের নিজেদের বানানো ল্যাঙ্গুয়েজ না, এইগুলো এদের ডেভেলপাররা যেভাবে তৈরি করে রাখছে সেগুলো আমরা ইউজ করি, তাই না? এগুলো যারা তৈরি করছে তারা তৈরি করে রাখছে, তাই না? সেগুলো আমরা ইউজ করতেছি, যার কারণে এখানে ইনক্লুড করতে হয়, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড করতে হয়। আর হ্যাঁ, এখানে আমি লেখার জন্য লিখছি, তোমার বোঝানোর জন্য এইভাবে লিখছি, ফাঁক হয়েছে এখানে। কিন্তু এখানে তোমরা যখন কম্পিউটারে কোড করবা তখন কোনো ফাঁক রাখা যাবে না, বুঝে গেছে? এখানে কোনো ফাঁক রাখা যাবে না, কোনো স্পেস দিবা না, একবারে সবগুলো লিখতে হবে। তো এখানে তোমাদের এই পুরাটা যেটা আছে, এই পুরাটাকে বলে হেডার ফাইল, বুঝে গেছে? পুরাটাকে কি বলে? হেডার ফাইল বলে, পুরাটাকে হেডার ফাইল বলে। আর এই যে এইটুকু মানে কি, এটা STD মানে কি দেখো, STD মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। বুঝতে পারছো? আর এখানে আই দিয়ে কি, আই দিয়ে ইনপুট, আর ও দিয়ে আউটপুট। বুঝতে পারছো? এই যে দেখো, পুরাটা হেডার ফাইল, STD দি স্ট্যান্ডার্ড, আই দিয়ে হবে ইনপুট এবং ও দিয়ে হবে আউটপুট। বুঝতে পারছো? আরও একটা দেখো, যেটা conio.h দিতে হয়। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? এই যে দেখো, আগে ইনক্লুড লিখে নিবা, ইনক্লুড করে নিবা, আর সব ছোট হাতে দিতে হবে, এখানে প্রথমে বড় হাতের দিবা না। ইনক্লুড করে এই গ্রেটার দেন লেস দেনের মধ্যে conio.h লিখে নেবা। এগুলো বানান কিন্তু ফুলচা হবে না, এগুলোকে হেডার ফাইল বলে। কি বলে? হেডার ফাইল।
হেডার ফাইল বলে এটাকে। আর এইটুকু, এই যে এইটুকু দেখো, এইটুকু যেটা আছে এখানে সিউএন, এটাতে তোমাদের হচ্ছে কনসোল। আর আই দিয়ে হচ্ছে ইনপুট, সেম এটা আগেরটার মতোই। আর ও দিয়ে হচ্ছে আউটপুট, বুঝা গেছে? ও দিয়ে আউটপুট। এখন হেডার ফাইলের মধ্যে কিসের কাজ লেখা থাকে বলো? এগুলো তো ফাংশন, তাই না? যে এগুলো তো ফাংশন একটা ফাংশন, লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনের মধ্যে তোমাদের যে এটা তো হেডার ফাইল বলা হয় যেটাকে, আর এটা তো লাইব্রেরি ফাংশন না, এটা লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশনের মধ্যে তোমাদের স্টুডিও STDIO যেটা আছে, STDIO, এটার মধ্যে কী কী কাজ লেখা থাকে সেটা আগে দেখো। STDIO, ভুলেও যেন STUDIO এটা লেখো না, STDIO লিখলা .h। তো এটার মধ্যে তোমাদের বিভিন্ন ফাংশনের কাজ লেখা থাকে। তো মেন যেগুলো আছে সেইগুলো হচ্ছে এই একটা স্ক্যানএফ, বুঝতে পারছো? স্ক্যানএফ, এগুলো সবগুলো লাগায় রাখতে হবে, ফাঁক রাখা যাবে না। স্ক্যানএফ দিয়ে সেমিক্লোন দিবা। তো আরও একটা আছে, দেখো কি কি আছে, প্রিন্টেড। আচ্ছা, মূলত stdio.h এই হেডার ফাইল বা এই ফাংশনটা, লাইব্রেরি ফাংশনের মধ্যে তোমাদের মূলত ইনপুট এবং আউটপুটের কাজ লেখা থাকে, বুঝতে পারছো? ইনপুট এবং আউটপুটের কাজ লেখা থাকে। তো স্ক্যানএফ এটা তো ইনপুটের কাজ করে, আর এইটা আউটপুটের কাজ করে। বুঝতে পারছো? স্ক্যানএফ এটা ইনপুটের কাজ করে এবং প্রিন্টএফ এটা আউটপুটের কাজ করে। এগুলো কোনো ফাঁক রাখা যাবে না। আমি বোঝানোর জন্য প্রিন্ট এফ এভাবে লিখতে হয়, বোঝানোর জন্য এইভাবে লিখলাম। তোমরা যখন লিখবা ডাইরেক্ট এইভাবে লিখবা, দেখো প্রিন্টএফ, বুঝা গেছে? একবারে লিখবা, কোনো ফাঁক রাখা যাবে না। তারপরে দেখো আর একটা কাজ লেখা থাকে, মেন যেগুলা মূল কাজে লাগে সেগুলো দেখাচ্ছি। গেট এস লেখা থাকে, গেট এসের কাজ লেখা থাকে এবং পুট এসের কাজ লেখা থাকে। তো এই এফ মানে তো ফাংশন, তাই না? স্ক্যান এফ মানে তো ফাংশন। তো এই এস মানে কি বলো? এস মানে হচ্ছে স্ট্রিং। এগুলো কোনো পূর্ণ সংখ্যা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এস মানে স্ট্রিং। তো এখন কোনিও ডট এইসের ফাংশনের কাজটা তোমাদের দেখায়। এটা তো স্টুডিও হলো, এই যে দেখো CONIO, কোনিও ডট এইস। ফাংশনের কাজটা কি হবে বলো? তোমরা তো জানো নাকি। এখন এটার মধ্যে অনেক কিছুর কাজ লেখা থাকে। এটার মধ্যে শোনো, এই স্টুডিও ডট এইসের মধ্যে শুধু চারটা না, আরও আছে, অনেক আছে, বোঝা গেছে? মেন এই কয়টাও মনে রাখলে হয়ে যায়। এখন কোনিও ডট এইসের মধ্যে তোমাদের মূলত গেট সিএইচ থাকে, সবগুলো লাগিয়ে রাখতে হবে, বুঝে নিও, সবগুলো লাগিয়ে রাখতে হবে। গেট সিএইচ দিয়ে সেমিক্লোন দিতে হবে, মনে রাখতে হবে সেমিক্লোন দিতে হবে, শেষ না করলে হবে না। আর একটা থাকে CLR SCR, এগুলো তোমাদের মূলত সি প্রোগ্রাম শেষ করার জন্য ব্যবহার করা হয়, বুঝছো? সি প্রোগ্রাম শেষ করার জন্য মূলত এইগুলা, এই 15টাই সেগুলো ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এই দুটা মেন মনে রাখলে হয়ে যায় সি প্রোগ্রাম শেষ করার জন্য।
লেখা ধীরে লিখলে ভালো হয়, আর চোটে লিখলে এরকম ডাক্তারি লেখা হয়, বুঝতে পারছো? তো আরও একটা তোমাদের হেডার ফাইল আছে এবং লাইব্রেরি ফাংশন আছে, যেটার মধ্যে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম লেখা হয়। তো আসো পরের পৃষ্ঠায় লিখি। এটাকে বলে, এই যে দেখো, ইনক্লুড ম্যাথ ডট এইচ। এই যে দেখো, এটা হচ্ছে হেডার ফাইল। এটা হেডার ফাইল, বুঝা গেছে? এটা হেডার ফাইল। আর এই ম্যাথমেটিক্যাল টার্ম, এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কী কী কিসের কিসের কাজ লেখা হয়? এখানে তোমাদের মূলত স্কোয়ার রুটের কাজ লেখা হয়। এটা কিভাবে কাজ করে? আমি সংক্ষিপ্তভাবে দেখে দিচ্ছি। ধরে নাও এই যে এখানে x⁵ দেওয়া আছে। হ্যাঁ, এটা তো পাওয়ারের কাজ হচ্ছে। এই যে দেখো, এই একটা s - b s - c। এটা কি বললো দেখি, চিনতে পারছো? হ্যাঁ, পরিসীমা এগুলো নির্ণয়ের ক্ষেত্রে এই যে এটা ব্যবহার করা হয়। অর্ধপরিসীমা নির্ণয়ের পর যে তোমাদের ক্ষেত্রফল বের করার জন্য এটা ইউজ করা হয়। তো এটার ক্ষেত্রে এই রুটটা কিভাবে দিবা বলো? এতগুলোর উপরে যে রুট আছে, এটা কিভাবে দিবা? তো এটা দেওয়ার রুটস হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই স্কোয়ার রুট, বুঝতে পারছো? স্কোয়ার রুট। তো এটা কাজ করবে এইভাবে, SQRT ডিভাইডার। এটা দিয়ে নেওয়ার পরে এই ব্র্যাকেটের মাঝখানে যেগুলো আছে সব দিয়ে দিবা, বুঝা গেছে? স্কোয়ার রুট মানে তোমাদের পুরোটার উপরে রুট নিয়ে নেবে, বুঝছো? পুরোটার উপরে রুট নিয়ে নেবে। যখন তোমরা এই কাজটা করবা, এই যে দেখো এই ফাঁকা দেওয়া নেই, এই ফাঁকা দেওয়া আছে, এটার মাঝখানে তোমাদের এটা বসাইতে হবে, এই রুটের মধ্যে যেটা আছে সেটা বসাইতে হবে। আর স্কোয়ার রুট মানে তাহলে এই ফাঁকা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সবগুলোর উপরে রুট ধরে নেবে। তো স্কোয়ার রুট দিবা, দেওয়ার পর এটা লেখার জন্য কি লিখবা? s * s - a s - b s - c এইভাবে দিয়ে নিবা। তাহলে কি হলো? এই পুরাটার উপরে রুট বোঝাচ্ছে স্কোয়ার রুট, SQRT মানে পুরাটার উপরে রুট বোঝাচ্ছে। তো আরও একটা কাজ আছে, দেখো, এটা পাওয়ারের কাজ করার জন্য কি করবা? POW দিয়ে এভাবে করে নিবা, POW দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দিবা। সেমিকোলন কিন্তু দিতে হবে। এখানে কাজ করবে x⁵ ধরে নাও, x⁵ মনে করো দেওয়া আছে। তো এটা কীভাবে করবা? তো এটা করার জন্য তোমাদের বিভিন্নভাবে করা যায়, মানে x * x এইভাবে 5টা x দেওয়া যায়। আরও একটা ওয়ে আছে যেগুলা খুব সহজে করতে পারবা, সেটা এই পাওয়ার। তো এটার জন্য তোমাদের এইভাবে করতে হবে, দেখো, POW দিয়ে নিবা। তারপরে কোনটার উপরে পাওয়ার দেওয়া আছে ভালো করে বুঝো, কোনটার উপরে পাওয়ার দেওয়া আছে? এখানে এর উপরে পাওয়ার দেওয়া আছে 5, x⁵, অর্থাৎ যেই সংখ্যাটার উপরে পাওয়ার দেওয়া আছে সেটা আগে লিখে নিবা। এখানে এর উপরে পাওয়ার 5 দেওয়া আছে, তো x আগে লিখে নিতে হবে। তারপরে ডট চিহ্ন দিবা, তারপরে 5 লিখবা। না, এইখানে ডট না, এখানে কোমা দিতে হবে, বুঝছো? এখানে কোমা, POW লিখবা। এখানে POW অর্থাৎ পাওয়ার বোঝাচ্ছে। পাওয়ার লিখবা, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেইটার উপরে পাওয়ার, অর্থাৎ এর উপর পাওয়ার, তো এক্স আগে লিখে নিতে হবে, তারপরে কোমা দিয়ে পাওয়ার যেটা আছে সেটা বসাই দিবা, বুঝা গেছে?
তারপরে এই চিহ্নটা দিয়ে দিব, এখানেও দিয়ে নিবা, এই চিহ্ন দিয়ে নিবা, তাহলে এইভাবে লিখতে হয়। বুঝা গেছে? তারপরে আরও আছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, দেখো এইগুলো তোমাদের অত আসে না পরীক্ষায়, শুধু দেখে রাখো, আসলেই ভাবে করবা। এখানে সাইনের ক্ষেত্রে সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিবা। তারপর আরও আছে এই কজ আছে, আরও অনেক আছে। বুঝা গেছে? আরও অনেক আছে, আরও অনেক আছে। এগুলোতে সাইন আছে, কোস, ট্যান কোট আর যেগুলো আছে কোসেক, সবগুলো এখান দিয়ে করা যায় এইভাবে। তো সাইন কোস এইভাবেই করে নিবা। বুঝা গেছে? বাকিগুলো এইভাবে করে নিবা। তো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজের জন্য যেই হেডার ফাইল ইউজ করতে হয় math.h। বুঝা গেছে? math.h। আর এটা এই লাইব্রেরি ফাংশনের মধ্যে তোমাদের এই ম্যাথমেটিক্যাল টার্মের ফাংশনগুলো লেখা থাকে, স্কোয়ার রুট, পাওয়ার, সাইন কোস টেন, সেক, কোসেক, এগুলো সব কিছু লেখা থাকে। বুঝা গেছে? তো এখন তোমাদের আরও কিছু জানতে হবে, তার মধ্যে এই যে আরও একটা জিনিস দেখো, একটা জিনিস বলতে ভুলে গেছি। এই সংখ্যাগুলোর মধ্যে তো গুণ আছে, তাই না? এই সংখ্যাগুলো এস এর সাথে তো এই ফার্স্ট ব্র্যাকেটে যেগুলো আছে এগুলো সবার সাথে সবগুলো গুণ আকারে আছে। তো এখানে ডট আকারে আছে, অর্থাৎ কিছু বোঝা যাচ্ছে না, অর্থাৎ গুণ এটা। এখানে তোমরা ক্রস চিহ্ন দিয়ে গুণ দিবা। বুঝা গেছে? এই গুণ চিহ্নটা দিয়ে দিবা, সবগুলোর মাঝে গুণ চিহ্নটা দিয়ে দিবা, না হলে কিন্তু আউটপুটে আসবে না। বুঝা গেছে? তো আরও কিছু তোমার জানা লাগবে। এই কিওয়ার্ড কয়টি কিওয়ার্ড আছে বলো? সি প্রোগ্রামে কয়টি কিওয়ার্ড আছে? কিওয়ার্ড হচ্ছে, দেখো কিওয়ার্ড আছে তোমাদের 32টা। সি প্রোগ্রামিংয়ে 32টি কিওয়ার্ড আছে। আর কিওয়ার্ড হচ্ছে মূলত তোমাদের এই যে দেখো INT দেওয়া থাকে, ইন্টিজার, তারপর ফ্লোট, তারপর ক্যারেক্টার, এগুলো দেওয়া থাকে না, স্ট্রিং, এইরকম যেগুলো আছে, এরকম 32টা কিওয়ার্ড আছে। সি প্রোগ্রামিংয়ে 32টা কিওয়ার্ড আছে, এটা মনে রাখবা। এটা MCQ আসতে পারে। বুঝা গেছে? এটা মনে রাখবা, 32টা কিওয়ার্ড আছে। আরও কিছু জিনিস তোমাদের জানতে হবে, যেগুলা কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল থাকবে সি প্রোগ্রামিং করার সময়, সেগুলো আগে তোমাদের ডিফাইন করে নিতে হবে। সেগুলা তোমাদের সি প্রোগ্রামিংয়ে উপরে ইনক্লুডের নিচে ডিফাইন করে নিতে হবে। বুঝা গেছে? তাছাড়া এগুলোর মান বুঝতে পারবে না সি প্রোগ্রামিংয়ের মধ্যে। বুঝা গেছে? আর তোমাদের অপারেটর সম্পর্কে তো আগে বলে দিছি, আগে একটা ক্লাসই দিয়ে দিছি অলরেডি অপারেটর সম্পর্কে, ওইটা করে নিবা। আরও একটা জিনিস দেখো, এই পাওয়ারের ব্যাপার যেটা দেখে দিলাম, এরকম মনে করো দেওয়া আছে। বুঝতে পারছো? এইগুলা কিন্তু সি প্রোগ্রামিংয়ে এইভাবে লেখা যাবে না। কি লিখতে হবে? POW x, 2 প্লাস এই POW y, 2, এইভাবে লিখতে হবে, তাই না? না হলে আর একটা কাজ করতে পারো, x ইন্টু এক্স প্লাস y ইন্টু ওয়াই। বুঝতে পারছো? ইলেকট্রন মাসে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা, এইভাবে লিখতে পারো। সবচেয়ে সহজ ইজিভাবে করবা এইভাবে। বুঝা গেছে? সবচেয়ে সহজ উপায় এটা, এইভাবে করবা। কারণ এখানে যদি পাওয়ার 7 কিংবা 11 কিংবা 100 দেওয়া থাকে, তাহলে তো তোমরা এইভাবে গুণ আকারে লিখতে পারবে না, তখন এইটা ইউজ করতে হবে। তো এই পাওয়ার আকারে করে নিবা, আর উপরে তোমাদের এইটা ম্যাথমেটিক্যাল টার্ম এটা ইনক্লুড করে নিবা। বুঝা গেছে? আচ্ছা, আশা করছি ক্লিয়ার করতে পারছি। তো এখন পরবর্তীতে চলে যাই। তার আগে আরও একটা জিনিস বলি, গুণেরটা তো বললাম এইভাবে করতে হবে, আর ভাগেরটা কীভাবে করতে হয়। এই যে দেখো, আরও একটা তোমাদের জিনিস শিখেছিলাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এগুলো শিখেছিলাম না। C/5 ইকুয়াল A মাইনাস 32 ডিভাইড বাই 9, এইভাবে শিখেছিলাম। তো এই ভাগ চিহ্ন যেভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু সি প্রোগ্রামিংয়ে দেওয়া যাবে না। এখানে তোমার কীভাবে করতে হবে? সি ইন্টু এইটা দিতে হবে। বুঝতে পারছো? এটা দিতে হবে, এটা দিবা ইকুয়াল
এই ভাগ মানে কি বলো, ভাগফল বের করতে হয়। আর যদি দেখো এই মোট বা এইটা ইউজ করা হচ্ছে, তাহলে কি বুঝবা এখানে ভাগশেষ যাচ্ছে, বুঝছো? ভাগশেষ কি সেটা উত্তরে আসবে, আর এইটা মানে ভাগফল বাড়াবে। বুঝা গেছে? এটার জন্য ভাগফল বের হওয়া। তো এইভাবে থাকলে তোমরা এই বাঁকা করে এইভাবে ভাগ চিহ্ন দিবা, C/5 এইভাবে লিখবা। আর তারপরে F-32 এটা যেটা আছে এটা কীভাবে করবা? এটাও কিন্তু এইভাবে লেখা যাবে না, এটা করবা এইভাবে। দেখো, এই ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে দিবা, দেওয়ার পরে এই 9 এভাবে ভাগ দিবা। বুঝা গেছে? এভাবে করতে হবে কিন্তু, না হলে ভুল যাবে। আবার কি হবে, না হলে ভুল যাবে। তো এখন তোমাদের ডাটা টাইপ এবং এই ফরম্যাট, ডাটা ফরম্যাট সম্পর্কে একটু আলোচনা করি। তো ডাটা টাইপ হচ্ছে ডেট লিখলাম কেন, এই ডাটা ফরম্যাট যেটা আছে দেখো, এটা মূলত একই রকম। এখানে ইন্টিজার যেগুলো থাকে, ইন্টিজার মানে কি, ইন্টিজার যেগুলো নিবা INT দিয়ে যেগুলো নিবা, বুঝতে পারছো? এখানে যেগুলো নিবা, এই আরও আছে ফ্লট দিয়ে লেখা আছে, এটা পূর্ণ সংখ্যার জন্য, আর ফ্লট এটা হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস দশমিকের জন্য। এটা বুঝতে পারছো? A B C, তারপরে আছে তোমাদের ক্যারেক্টার আছে। তো আর এখানে এখানে তোমাদের এই ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল যেগুলো থাকে, ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট যখন ফাংশনের মধ্যে ইউজ করা হয়, যখন ফাংশনের মধ্যে ইউজ করা হয় তখন সেগুলো ডাটা ফরম্যাট আকারে দেখায়, ডাটা ফরম্যাট আকারে দেখায় বা ডাটা ফরম্যাটকে বোঝায়। বুঝা গেছে? লিখে দিই আমি। যখন ফাংশনের মধ্যে ইউজ করব সেগুলোকে ডাটা ফরম্যাট বলে, ডাটা ফরম্যাট বলে। আর এখানে দেখো এই ফ্লট যেটা আছে, FLOAT ফ্লট, এখানে পূর্ণ সংখ্যা মনে ধরো 2.74 এরকম। তো এখানে পূর্ণ সংখ্যা এবং দশমিক দুইটাই আছে, পূর্ণ সংখ্যা এবং দশমিক দুইটা আছে ফ্লটের মধ্যে। আর INT যেটা, এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা 3 অথবা 4 অথবা 7 এরকম বোঝাবে। বুঝছো? আর এগুলোর ক্ষেত্রে অবশ্যই এইভাবে লেখার চেষ্টা করবে, 3.0 4.0 এভাবে 0 দিয়ে নিবা, তাহলে 0 আকারে আসবে। আর না দিলেও সমস্যা নেই, অত প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা 3 4 এইভাবেই লিখবা। বুঝা গেছে? INT শুরু করবা এইভাবেই। আর আমি এই ইজিয়েস্ট ওয়েতেই দেখাবো। আর ক্যারেক্টার তো জানো। আর স্ট্রিংয়ের ব্যাপারটা তোমার পুরা শব্দ যেটা নেবে, বুঝতে পারছো? পুরা শব্দ যেটা নেবে। আচ্ছা, এই যে দেখো, এই যে দেখো, লিখলাম, একটা নাম লিখলাম বিজলি। তো এইখানে এই পুরা শব্দটা যেটা নিবে, এই পুরা শব্দটাই স্ট্রিংয়ের মধ্যে, বুঝা গেছে? পুরা শব্দটাই স্ট্রিংয়ের মধ্যে। ধরো BALL বল, ডবল কোটেশনের মধ্যে লিখলাম, পুরা শব্দটা স্ট্রিংয়ের মধ্যে, স্ট্রিংকে বোঝায়। বুঝা গেছে? স্ট্রিংকে বোঝায় এটা। আর ক্যারেক্টার তো বোঝো, ক্যারেক্টার বোঝো না? ক্যারেক্টার তো বোঝো,
এই ই বি এগুলো লেটার থাকবে, এক কথায় লেটার থাকবে, সি এরকম লেটার থাকবে। এর হয়েছে। আর এইখানে কি ছিল, পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা যোগ দশমিক সংখ্যা, তো দুইটা থাকবে। আর ইন্টিজার এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে, ইন্টিজারে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে। এই যে ইন্টিজারে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে, বুঝা গেছে? ফ্লোটে দশমিক প্লাস পূর্ণ সংখ্যা। আশা করি ক্লিয়ার করতে পারছি। তো চলো একটা বেসিক স্ট্রাকচার দেখাই, পরের পেজে যাই। এগুলো আমার নখের ভিতরে ময়লা না কিন্তু, বুঝতে পারছো? এই ভোট দিছিলাম না, ভোট দিছিলাম, ভোটের দাগ এখনো আছে, সেইটাই এইরকম হয়ে আছে। তোমরা আবার ময়লা ভেবো না। তো বেসিক স্ট্রাকচারটা তোমাদের দেখাই, দেখো। আমি মূলত এই ক্লাসে তোমাদের এই কাজগুলা বেসিকটা দেখাইতেছি, খুব বেসিকেও যাচ্ছি না, যেহেতু 500 টাকা নিচ্ছি সেহেতু শুধু কাজটা দেখাই দিচ্ছি, বুঝছো? এখন শুধু স্ট্রাকচারটা দেখাই, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সিম্পল ফর দিয়ে যেগুলো আছে, অর্থাৎ ফর লুপে যেগুলো আছে সব সেগুলো কভার করে দিব। আর পরবর্তী আরও একটা হয়তো ভিডিও লাগবে, 2টা ক্লাস লাগবে, আরও 2টা ক্লাস লাগতে পারে। একটা ক্লাসে যদি করতে চাই ফর লুপেরটা যদি করাই, তারপরে তোমাদের হোয়াইল লুপ আছে, তারপর ডু হোয়াইল লুপ আছে, বুঝতে পারছো? একটা ক্লাস করলে একটু টাফ হয়ে যায় একটা ক্লাসে করা, তো আমি চেষ্টা করব একটা ক্লাসে করানোর। আর যদি সম্ভব না হয় তাহলে 2টা ক্লাস নিতে হবে, ফর লুপের একটা, পরবর্তীতে ফর লুপ, তারপর তোমাদের হোয়াইল লুপ যেটা এবং ডু হোয়াইল লুপ যেটা আছে, 3টাই করাই দিব একবারে, বুঝে গেছে? এবং কম্পেয়ার করে বুঝাই দিব। তো এখন স্ট্রাকচারটা দেখো, কাঠামোটা কীভাবে হয় দেখো। ইনক্লুড দিয়ে শুরু করতে হয়। ইনক্লুড কেন দিতে হয় বলো? আমি বলছি, ক্লাসের শুরুতেই বলছি কেন দিতে হয় বলো। যেহেতু এটা আমাদের নিজের কোনো বানানো ফাংশন না, তাই না? এগুলো ডেভেলপাররা তাদের বানিয়ে তাদের হচ্ছে ডাটা সংরক্ষণ করে রাখছে যেগুলা, সেইগুলো আমরা তো ইউজ করতেছি, তাই না? তো এখন এই ডেভেলপারের বা অন্য কারো তৈরি করা ডাটা যখন এখানে ইউজ করতে হয়, তখন এই হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড করতে হয়, এখানে যুক্ত করতে হয়। না হলে প্রত্যেকটা লেখার পরে প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার প্রথমেই তোমাদের প্রিন্ট এফ, স্ক্যান এফ এগুলো ইউজ করতে হবে, বুঝতে পারছো? প্রত্যেকবার প্রিন্ট এফ ইউজ করতে হবে, স্ক্যান এফ ইউজ করতে হবে, পারবা? কতবার করবা? সেজন্য এখানে হ্যাশট্যাগ ইনক্লুড দিতে হয়, অত কিছু জানার প্রয়োজন নেই, শুধু মনে রাখবা হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড করতে হবে। কি করতে হবে? প্রথমে stdio.h এটা লিখে নিবা, এটা লিখে নিবা, এটা লিখে নিবা। এই ফোনে তো লেখা ঝাপসা ঝাপসা হচ্ছে রে, কি একটা অবস্থা। হ্যাঁ এখন ঠিক আছে, এটা লিখে নিবা। এটার কাজ কি বলছি তাহলে? এটার কাজ মূলত ইনপুট এবং আউটপুট প্রদর্শন করার কাজ, এটা স্টুডিওর কাজ, তাই না? দেখো এই যে দেখো কি বললাম, এখানে স্ক্যান এপ প্রিন্ট এপ আছে, স্ক্যান এপ ইনপুটের কাজ করে, আর হচ্ছে তোমার এই প্রিন্ট এপ আউটপুটের কাজ করে। আর এটা তো স্ট্রিং এটা, বুঝতে পারছো? মূলত স্ক্যান এপ এবং প্রিন্ট এপ মনে রাখবা স্টুডিও ফাংশনের মধ্যে কাজ করে। সো যে কোনো ফাংশন লেখার আগে এই স্টুডিও লেভেল ফাংশনটা লিখে নিতে হবে, বুঝা গেছে? যে কোনো ফাংশন লেখার আগে, কারণ এইটা লেখার কারণ তো তোমাদের ইনপুট এবং আউটপুট নেই, ইনপুট এবং আউটপুট ছাড়া কি কোনো কাজ করতে পারবা?
সো সব ক্ষেত্রেই ইনক্লুড এইটা ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখে নিবা। তারপরে কি করবা দেখো, তারপরে include ইনক্লুড ডট এইচ। আর একটা কথা বলে নিই, এই ইনক্লুড কোনিও ডট এইচ অনেকে ইউজ করে না, এটা অনেকেই ইউজ করে না, তোমাদের বইয়েও হয়তো দেওয়া নেই, এটা তোমাদের বইয়েও দেওয়া নেই। এটার মূল কারণ হচ্ছে এখনকার বিভিন্ন তোমাদের উইন্ডোজ এবং ওয়েবসাইটে সি প্রোগ্রাম করার জন্য বিভিন্ন তোমাদের লিনাক্স অ্যাপস বিভিন্ন ওয়েবসাইট নামছে, বুঝতে পারছো? এই ওয়েবসাইটে তোমাদের আউটপুটগুলো প্রদর্শন করার জন্য এটা ইউজ করতে হয়। তো আগে আগে যেগুলো ছিল, প্রিভিয়াস যেগুলো ছিল, বুঝতে পারছো? আর এখন তো আধুনিক যেগুলো হয়েছে এইগুলাতে তোমাদের ফাংশন দু একটা, যেমন লাস্টে তোমাদের কি বলে ওটাকে, রিটার্ন জিরো দিতে হয়, আবার কোনোগুলোতে না দিলেও হয়। তো এখন আধুনিকগুলোতে দু একটা ফাংশন যদি নিচের দিকে ভুলও যায় তাহলে আউটপুট দেখায়। কেন? এগুলা সেভাবেই স্মার্টভাবে তৈরি করা হয়েছে, বুঝতে পারছো? আর আমরা তো খাতাতে করতেছি, এটা তো কোনো ওয়েব পেজ বা কোথাও করা হচ্ছে না, ওয়েবসাইটে বা বিভিন্ন লিনাক্স কোথাও এগুলো করা হচ্ছে না, বুঝতে পারছো? তো আমাদের পুরোটাই করতে হবে, যদি ভুল যায় আউটপুট আসবে না। সো সব সময় তোমরা ইনক্লুড স্টুডিও এবং ইনক্লুড কোনিও ডট এইচ লিখে নিবা। কেউ ভুল ধরতে পারবে না এবং কোনো ভুল যাবে না, একটা মার্কও কাটার কোনো ওয়ে নাই, বুঝতে পারছো? ভয়ের কোনো কারণ নাই। ইনক্লুড স্টুডিও ডট এইচ ইনক্লুড কোনিও ডট এইচ এটা লিখে নিবা, বোঝা গেছে? তারপরে মেইন ফাংশন শুরু করতে হবে, এইটাই মেন। এখানে অনেক জায়গায় আইএনটি দেওয়া আছে, আইএনটি ডট মেন এইভাবে দেওয়া আছে, আইএনটি মেন নেমে আইএন। তো এটাও সেম কাহিনী, এই যেটা বললাম বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন জায়গায় অনেকে কোড রান করে, তো এইগুলোর জন্য এটা আইএনটি দিতে হয়, আবার কোনোগুলো না দিলেও হয়। তো এখানে দেওয়া বা না দেওয়া, এখানে না দিলেও কোনো প্রবলেম হবে না, বুঝা গেছে? আমি সাজেস্ট করবো এখানে শুধু মেন দিবা, আইএনটি দেওয়ার প্রয়োজনে এখানে বাধা বিপত্তি আছে। আইএনটি যদি দাও তাহলে নিচে অনেক কিছু লিখতে হয়, এই ধরো গেট সিরিজ, রিটার্ন জিরো, এগুলো কিছু না কিছু লিখলে বা কোনো কিছু যদি যদি মিস যায় তাহলে তোমাদের আউটপুট আসবে না, বুঝা গেছে? প্রবলেম হয় কোড রানের সময়। সো আইএনটি তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি সাজেস্ট করতেছি এখানে আইএনটি না দিলে কোনো প্রবলেমই হবে না, আইএনটি দেওয়ার প্রয়োজন নেই। মেইন ফাংশন দিয়ে শুরু করবা, বোঝা গেছে? বইয়ে যেইভাবে আছে সেভাবেই থাক, আইএনটি দিয়ে বইয়ে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। আমি যেভাবে দিছি একটা মার্কও কাটবে না, আমি যেহেতু করে আসছি এইগুলা, সো আমি জানি। মেইন দিয়ে শুরু করবা, মেইনের পর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। আর এখানে যেগুলো থাকবে কি বলছিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবগুলা কম্পাইল করবে ভাষাগুলা, বুঝতে পারছো? অনুবাদ করবে, এই মাঝখানে সবগুলো একবার অনুবাদ করবে। তো আরও একটা জিনিস, যদি তোমাদের কোনো কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল থাকে সেটা ডিফাইন করে নিতে হবে, এখানে ডিফাইন করে নিতে হবে, বুঝা গেছে? আমি সাপোজ ধরো একটা জিনিস দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে DFIN, আমার কলম শেষ হয়ে গেছে, দাঁড়াও একটু, এখানে ডিফাইন করে নিতে হবে। ধরো পায়ের মান এখানে বসাবা, তো পায়ের মান তো এটা জানে না, তাই না? পায়ের মানটা ডিফাইন করে নিতে হবে। পায়ের মান কি 3.1416, এইভাবে ডিফাইন করে নিবা, ডিফাইন পাই দিয়ে 3.1416, অর্থাৎ এখানে তোমার পায়ের কাজ আছে। ধরো এখানে পাই দিয়ে কোনো কাজ করা হচ্ছে, তাহলে কি করবা, হ্যাশট্যাগ দিয়ে ডিফাইন পিআই দিয়ে পায়ের মানটা বসাই দিবা, এভাবে, বুঝা গেছে?
তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে তোমাদের যা কাজ করবা সব কম্পাইল করবে। বোঝা গেছে? তো সিম্পল আমি একটা জিনিস দেখাই। এখানে যেহেতু studio.h দেওয়া আছে, অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুটের কাজ করা যাবে। সো আমি প্রিন্ট করি একটা জিনিস প্রিন্ট করি। বুঝা গেছে? PRINT প্রিন্ট। আচ্ছা, বাইরে কিছু দেওয়া যাবে না, ভিতরে দিতে হবে। প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডবল কোটেশন শুরু করলাম। ঠিক আছে? এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লিখছি ডবল কোটেশনের মধ্যে। কিভাবে করলাম? ফার্স্ট ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট দেখো, ফার্স্ট ব্র্যাকেট দিছি, মাঝখানে ডবল কোটেশন দিছি। বুঝা গেছে? ফার্স্ট ব্র্যাকেট দিছি এবং ডবল কোটেশন দিছি। এখানে মনে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ডবল কোটেশন দিতে হবে। এখানে কিন্তু কোনো কমা দেওয়া যাবে না, এখানে কোনো কমা দিতে পারবা না, কমা বা ফুল স্টপ দিতে পারবা না। ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশনের মধ্যে যা লিখবা সেটা প্রিন্ট হবে এবং লাস্টে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন কিন্তু সব ক্ষেত্রে হবে না। আমি সি প্রোগ্রাম যখন করব তোমাদের শেখাবো তখন সব কিছু বলে দিব, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। বুঝতে পারছো? এখানে প্রিন্ট করবা হ্যালো ওয়ার্ল্ড। সেজন্য প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দিয়ে যেটা লিখবা সেটা প্রিন্ট হবে। এইভাবে প্রিন্ট হবে। দেখো, এটা প্রিন্ট হলে তোমাদের এইভাবে আসবে, যখন কোডিং করবা এইভাবে দেখাবে। এটা তো হয়ে গেছে। এটা প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড। আরে এইগুলো সব তো দিয়ে ফেলছি। ECLLOWRLD, এবার ঠিক আছে, এভাবে প্রিন্ট হবে। বুঝতে পারছো? তারপরে কি করতে হবে? প্রিন্ট করলা, তারপরে এখানে ইনক্লুডের কাজ করতে হবে। ইনক্লুড conio.h, এই conioর কাজ করতে হবে। conioর মধ্যে কি থাকে? এখানে তো ইনক্লুডের মধ্যে স্ক্যানএফ, প্রিন্টএফের কাজ আছে, ইনপুট আউটপুটের কাজ আছে। তো আর conio.h যেটা বললাম, আমি দিতে বললাম, বইয়ে দেওয়া নেই, আমি দিতে বলছি, অর্থাৎ দিবা। conio.h এর মধ্যে তোমাদের গেট সিএইচ এর কাজ লেখা থাকে। বুঝা গেছে? গেট সিএইচ এর কাজ লেখা থাকে। তো এটা কেন দিতে হয় তোমাদের জানার প্রয়োজন নেই। এটা কোনো একটা কিবোর্ডে প্রেস করার পরে কোনো একটা ক্যারেক্টার নেয় যেটা শো করে না। বোঝা গেছে? আর শেষ করার জন্য, সি প্রোগ্রাম শেষ করার জন্য এটা ব্যবহার করা হয়। আরও একটা ব্যবহার করা হয় যেটা হচ্ছে রিটার্ন জিরো। এটাও ওই বিভিন্ন ওয়েবসাইটে অনেকে বিভিন্নভাবে আউটপুট প্রদর্শন করে, ইনপুট দিয়ে আউটপুট প্রদর্শন করে। বুঝে গেছে? অনেকগুলোতে এগুলো যদি ভুলও যায় বা মিস যায় লিখতে, আউটপুট চলে আসে, কিন্তু আগেকারগুলো যেগুলো আছে এগুলোতে আউটপুট আসবে না। সো আমাদের ধরে নিতে হবে, আমরা যেহেতু খাতায় করতেছি, এখানে তো শিক্ষক জানতেছে না আমি কোথায় এটা কোড করতেছি। সো যেহেতু খাতায় করতেছি সব সঠিকভাবে লিখতে হবে। সো এখানে তোমরা ইনক্লুড conio.h করে নিবা। তো সেজন্য তোমাদের এখানে গেট সিএইচ দিতে হবে। বুঝতে পারছো? গেট সিএইচ দিতে হবে। গেট সিএইচ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা, দিয়ে সেমিকোলন দিবা। গেট সিএইচ দিলা, তারপরে এখানে রিটার্ন জিরো যেটা আছে, কোনো প্রবলেমই হবে না। রিটার্ন জিরো এখানে দিয়ে নিবা। গেট সিএইচ দেওয়ার পর রিটার্ন জিরো দিয়ে শেষ করবা। কোনো ভুল যাবে না। বোঝা গেছে? কোনো ভুল যাবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না, এক মার্কও কেউ কাটতে পারবে না। তুমি এভাবে করে আসবা। বোঝা গেছে? এভাবেই করে আসবা। গেট, যে কোনো ফাংশন শেষ করার আগে গেট সিএইচ দিবা, গেট সিএইচ দিয়ে রিটার্ন জিরো দিবা। যে কোনো ফাংশন শেষ করার আগে গেট সিএইচ দিবা, গেট সিএইচ দিয়ে রিটার্ন জিরো দিয়ে শেষ করে দিবা, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবা। বুঝা গেছে? আর শুরু করার জন্য
স্ক্যান অ্যাপ শুরু করতে হবে। এটা আমি শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখলাম। এখানে কি প্রিন্ট করবে? শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, বোঝা গেছে? তারপরে দেখো এই একটা ভুল করে ফেলছি, এই ডিফাইনে এটা তো উপরে লিখতে হবে, মেন ফাংশন নিচে দিতে হয়, এটা উপরে ডিফাইন করতে হবে। কোথায় লিখতেছি ডিফাইন 3.1416 1416 ডিফাইন বাই 3.1416 এভাবে লিখতে হবে। তারপর মেন ফাংশনের পর আর কিচ্ছু লেখা যাবে না। মেন ফাংশনের পর ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন প্রোগ্রামিংয়ের কাজ শুরু করতে হবে, বুঝতে পারছো? আর শেষ করার সময় গেট সিরিজ দিবা এবং রিটার্ন 0 দিবা। তারপরে আসো তোমাদের একটা জিনিস দেখাই দিই এখন, তো উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই। আচ্ছা, তোমাদের শিখাইছিলাম না দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো আমি এখানে ফ্লোচার্টটা লিখে নিই। ফ্লোচার্ট লিখে নেওয়ার পরে আমি সেই অনুসারে তোমাদের এসি প্রোগ্রামটা হালকা একটু বুঝাই দিই, পরবর্তী ক্লাসে সব বুঝাই দেব, বুঝতে পারছো? দেখো, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্টটা, বুঝছো? এটা তো তোমাদের শিখাইছি, আমি শুধুমাত্র করে আমি সি প্রোগ্রামটা বুঝাই দিই। আমি এটা করে নিই, বুঝা গেছে? আচ্ছা, আমি এটা আগে তুলে নিই, দাঁড়াও। তোলা হয়েছে, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো ফ্লোচার্ট এটা আমার করা হলো, এটা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্টটা লিখছি। তোমরা অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট আগে লিখে নিয়ে সেটা দেখে সি প্রোগ্রাম করতে পারো। আর যদি না লেখা ছাড়াই করতে পারো তাহলে তো আরও ভালো, সি প্রোগ্রামটা শুরু করি। এটা তোমাদের বোঝানোর জন্য করতেছি। কি করবা? ইনক্লুড করবা, বুঝতে পারছো? এরা ইনক্লুড করবা, কি ইনক্লুড করবা? এখানে স্টুডিও ডট STDIO, এখানে যেন STUDIO দিও না, তাহলে কিন্তু ভুলে যাবে। স্টুডিও ডট এইচ দিবা, তারপর কি বলছি, কোনিও ডট এইচ দিতে বলছি। ইনক্লুড UNIO ডট এইচ, ইনক্লুড কোনিও ডট এইচ, এইভাবে লাগিয়ে লিখবা। তারপরে কি করবা, দাঁড়াও, এখানে তো ম্যাথমেটিক্যাল টার্ম লিখতেছে না, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম লিখতেছে না। দেখো কোন সাইন, কস, ট্যান কোড বা রুট ওভার বা এখানে পাওয়ার কিছু দেওয়া নাই, তাহলে ম্যাথমেটিক্যাল টার্ম লিখতেছে না। এখানে মেন ফাংশন দিয়ে শুরু করবা, মেন ফাংশন লিখবা, শুরু করবা। আর এখানে যেহেতু প্রায় নেই, সেখানে কিছু ডিফাইনও করতে হবে না, এখানে মেন দিয়ে শুরু করলাম, বুঝা গেছে? তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা ফাংশন লেখার জন্য। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সব কিছু করতে হবে। আর এখানকার ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে সবগুলা কম্পাইল করবে। তো কি করবা এখন? সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে স্ক্যান অ্যাপ নিতে হবে, তাই না? ইনপুটের জন্য স্ক্যান অ্যাপ নিতে হবে। তার আগে ইনপুট তোমার ইন্টিজারটা নিতে হবে, সংখ্যাগুলো লিখে নিতে হবে, কী কী আছে এগুলো তো লিখে নিতে হবে, তাই না? তার জন্য INT দিবা। INT দেওয়ার পরে সংখ্যা যেগুলো আছে সব লিখে নিবা। তো আমি লিখে নিই, INT A আছে, B আছে, তারপরে এই যেটা প্রিন্ট করব কি X প্রিন্ট করব, তো এটা লিখে নিব। তারপরে কি দিব? সেমিকোলন দিব, বুঝতে পারছো? সেমিকোলন দিব। এখন নিতে হবে স্ক্যান অ্যাপ SCAN, স্ক্যান এফ একসাথে লিখবো, স্ক্যান অ্যাপ লিখার পরে এখন দেখো ভালো করে বুঝবা এর ভিতরে কি লিখতে হবে। এর ভিতরে আমি এখানে আগে দেখাই দিই, স্ক্যান অ্যাপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিবা, দিয়ে ডবল কোটেশন শুরু করবা।
তারপরে ডাটা ফরম্যাট থাকবে, ডাটা ফরম্যাট দিবা, দিয়ে কমা দিবা। কমা দেওয়ার পরে তোমাদের এখানে চলকের নাম লিখতে হবে, চলকের নামের আগে আর একটা কাজ করতে হবে, অ্যান্ড চিহ্ন দিতে হবে, বুঝতে পারছ? অ্যান্ড চিহ্ন দিতে হবে, তারপরে চলকের নাম লিখতে হবে। এই যে হয়ে গেছে, চলকের নাম লিখে নিবা। তারপরে লাস্টে দিবা সেমিক্লোন দিবা। তো এখানে কোনটা মানে কি দেখো, এখানে স্ক্যানএফ দিয়ে শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডবল কোটেশন দিলাম, তারপরে দিবা ডাটা ফরম্যাট। এখানে কি আছে, ডাটাগুলো কি দেওয়া আছে দেখো তো, এখানে কি দেওয়া আছে, ভ্যারিয়েবল ডাটা কি দেওয়া আছে, এ বি এক্সও এখানে প্রিন্ট করবে। সো এখানে এ দিতে হবে না, এখানে তোমরা পার্সেন্টেজ দিবা আগে, এখানে তোমরা পার্সেন্টেজ দিয়ে দিবা ডি দিবা, বুঝা গেছে? ডি দিবা অথবা আই দিলেও হয়। তো এখানে ডি দিয়ে করবা, সব জায়গায় বেশিরভাগগুলোতে ডি দিয়ে করা হয়, দেখতে পাচ্ছ না তোমরা? এই যে দেখো আইএনটিতে শুরু করলা, এখানে আইএনটিতে শুরু করলা, কি আছে এ বি এক্স এগুলো তো ধরে নেওয়া হয়েছে মানে কি, যেটা তোমাদের এই ফ্লোচার্টে যেগুলো ডাটা ছিল সেগুলো ডাটা লিখে নিতে হবে আইএনটি দিয়ে এ বি এক্স লিখে নিলাম। তারপরে স্ক্যানএফ লিখতে হবে ইনপুটের জন্য, স্ক্যানএফটা লিখতে হবে, বোঝা গেছে? স্ক্যানএফ এই ফাংশনের কাজ স্টুডিও তো লেখা আছে। সো এটা স্ক্যানএফ দিয়ে লিখে নিবা। এখানে কয়টা ডাটা আছে দেখো তো, মানে কাজ করতে হবে কয়টা নিয়ে, মূলত কাজ করতে হবে এই দুইটা নিয়ে, তাই না? এ এবং বি নিয়ে কাজ করতে হবে। সো এখানে স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়ার পর ডবল কোটেশন দিয়ে এই পার্সেন্টেজ ডি, যে কয়টা ডাটা নিয়ে কাজ করতে হবে সে কয়টা দিতে হবে, এখানে ডি দিতে হবে, পার্সেন্টেজ ডি দিতে হবে। তো পার্সেন্টেজ এখানে দুইটা আছে, পার্সেন্টেজ ডি দুইটা দিব, বুঝা গেছে? পার্সেন্টেজ ডি দুইটা দিব, এটা হচ্ছে ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাট দেওয়ার পরে ডবল কোটেশন দিয়ে কমা দিব, ডবল কোটেশনের পর কমা দিব। তারপরে চলকের নাম দিতে হবে, চলকের নাম কি আছে এখানে, এ আর বি আছে, তাই না? এ আর বি দিয়ে আছে। তো কমা দেওয়ার পরে চলকের নাম লিখতে হবে, তার আগে কি দিতে হয়, অ্যান্ড দিতে হয়। সো যে কয়টা আছে সবগুলোর আগে অ্যান্ড দিয়ে চলকের নামগুলো দিয়ে দিব, অ্যান্ড এ এভাবে দিলাম। তারপরে একটা করে কমা দিবা, তারপরে অ্যান্ড কি আছে বি, এই যে এভাবে, বুঝা গেছে? তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা, আর লাস্টে সেমিক্লোন দিতে হবে। তারপরে কোথায় সারছিলাম, একটু বাইরে গেছিলাম তো, হ্যাঁ এখানে স্ক্যানএফ দিয়ে তোমাদের এগুলো লিখে নিতে হবে, স্ক্যানএফ দিয়ে এ বি লিখে নিতে হবে। যে কয়টা দুইটা আছে দুইটা নিয়ে কাজ করতে হবে। সো পার্সেন্টেজ দিবা, দেওয়ার পরে দুইটা ডি দিবা, পার্সেন্টেজ ডি দেওয়ার পরে ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, বুঝছো? দেওয়ার পরে কমা দিবা, কমা দেওয়ার পরে দুইটা ডাটা আছে সে দুইটা অ্যান্ড দিয়ে লিখে নিবা এবং মাঝখানে কমা দিবা, সেতটুকু কাজ শেষ। এখন যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে স্টেটমেন্ট কি দেওয়া আছে, এখানে এক্স ইকুয়াল এ প্লাস বি দেওয়া আছে, তাই না? তো এটা এখানে লিখে নিবা, এক্স ইকুয়াল এ প্লাস বি দিয়ে কমা দিবা। তো এই স্টেটমেন্ট হচ্ছে সেকেন্ড বন্ধনীর মধ্যে লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো এখন যেহেতু একটাই আছে, সো ফাঁকা রাখতে পারো, বেশি যখন হবে স্টেটমেন্ট সো তখন তোমরা ব্র্যাকেট দিয়ে লিখে নিবা, বুঝা গেছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিবা। তো আমি এখন ফাঁকায় রাখলাম। তারপরে কি করবা দেখো তো, কাজ হয়েছে কি না। দুইটা ইনপুট নিছো, ইনপুট নেওয়ার পরে এই ডাটা ফরম্যাটের মধ্যে এগুলো দিয়ে লিখে নিলা স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনের মধ্যে, বোঝা গেছে? তারপরে স্টেটমেন্ট দিলে আর কি কাজ হয়ে গেল। এখন যেগুলো ডাটা নিছো আর এখানে স্টেটমেন্টে দুটা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। যোগ করলে তো
ইনপুট আউটপুট আসবে, তাই না? যোগ করলে উত্তর আসবে। সো এই আউটপুট এখন প্রদর্শন করতে হবে। আউটপুট প্রদর্শনের জন্য এখানে স্টুডিও ডট এই দেওয়া হয়েছে, আর এটার ভিতরে ইনপুটের কাজ, স্ক্যান অ্যাপের কাজ লেখা থাকে, এবং প্রিন্ট অ্যাপের কাজ, এবং গেট সিরিজ, গেট এস, তারপর হচ্ছে তোমার পুট এস, এগুলো লেখা থাকে, এইগুলা লিখতে হয়। তো এখন তো তোমাদের হচ্ছে যেহেতু ইনপুট দেওয়া আছে, স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নেওয়া হয়েছে, এখন আউটপুটের জন্য প্রিন্ট অ্যাপ এখন প্রদর্শন করতে হবে, যেহেতু এক্স ইকুয়াল এ প্লাস বি যোগ করছে, অর্থাৎ উত্তর আসবে। উত্তর আসলে সেটাতে এখন প্রদর্শন করতে হবে, আর তো কোনো কাজ নেই, তাই না? প্রোগ্রাম শেষ। প্রোগ্রাম শেষের জন্য এখন প্রিন্ট করতে হবে। প্রিন্ট, PRINT, প্রিন্ট এফ, প্রিন্ট এফ। এখানে প্রিন্ট এফ কখন দিবা বলো? প্রিন্ট এফ কখন দিবা? স্ক্যান অ্যাপ যখন নিবা তখন এখানে প্রিন্ট এফ দিবা, বুঝা গেছে? এটা হচ্ছে সবসময় প্রিন্ট এফ দেওয়া যায়, এফ দি ফাংশন। আর তোমরা যখন এখানে ফ্লট নিবা, ফ্লটের কাজও আমি যখন বুঝাই দিব, সামনের ক্লাসে যখন করাবো তখন বুঝাই দিব। ফ্লট হচ্ছে যেটা শিখাইলাম একটু আগে, তোমাদের পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুইটা থাকবে, তখন এখানে এই এফের জায়গায় ডি দিতে হবে, বুঝতে পারছো? এই যে এই প্রিন্টের মধ্যে যেটা দিতে হয়, পার্সেন্টেজ ডি দিতে হয়, পার্সেন্টেজ ডির জায়গায় এখানে এফ লিখতে হয় ফ্লটের জন্য, বুঝতে পারছো? এখানেও চেঞ্জ হয়। তারপরে কি করবা? ডবল কোটেশন দিবা, ক্লোজ করবা। কোনটার অ্যান্সার বের করতেছো, প্রিন্ট কোনটা করতেছো দেখো তো। এক্স এর মান বের হচ্ছে না, এক্স এর মান বের হচ্ছে, সো এখানে প্রিন্ট করবা এক্স, প্রিন্ট করবা এক্স, বুঝা গেছে? প্রিন্ট করবা এক্স। তারপরে কি করবা? সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিবা। দেন আমি কি বলছি, গেট সিএইচ দিতে, গেট সিএইচ দিবা, তারপরে দিবা রিটার্ন জিরো, RETUR, রিটার্ন জিরো দিবা, বুঝা গেছে? রিটার্ন জিরো দিবা। আর এখানে তো সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা, হয়ে গেল। বোঝা গেছে? এভাবে করতে হবে, বুঝতে পারছো? এটা আমি শুধুমাত্র বেসিক একটা স্ট্রাকচার দেখাই দিলাম যে কীভাবে কাজ করে। আমি পরবর্তী ক্লাসে আমি পুরো ডিটেলস সহকারে দিয়ে দিব, বুঝা গেছে? ফর লুপের সব কিছু দেখাই দিব, এবং পরবর্তী আর একটা ক্লাস হয়তো লাগবে, তো সেই ক্লাসে আমি ফর লুপ, তারপরে তোমাদের হোয়াইল লুপ এবং ডু হোয়াইল যে লুপটা আছে, এই তিনটাই একবার কম্পেয়ার করে ভালো করে বুঝাই দিব। ওই ভিডিওটা দেখলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, বুঝা গেছে? কী করতে হবে তাহলে? মেন কাজ এখানে আইডেন্টিতে শুরু করতে হবে, এবং যেগুলো আছে নিবা, ডাটা নিবা, নেওয়ার পরে লাস্টে প্রিন্ট করতে হয়, প্রিন্ট করার পরে গেট সিরিজ দিবা এবং রিটার্ন জিরো, সবগুলোর ক্ষেত্রে এই দুইটা লিখে নিবা। আর সবগুলোর ক্ষেত্রে উপরে ইনক্লুড দিয়ে কোনিয়া স্টুডিও ডট এইচ এবং কোনিয়া ডট এইচ নিবা, বুঝা গেছে? এবং লাস্টে গেট সিরিজ রিটার্ন জিরো, এটা লিখে নিবা, মাথায় যেন থাকে। বিভিন্ন টিচার বিভিন্নভাবে শিখায়, বুঝছো? তো এইভাবে করবা। আমি করে আসছি, যেহেতু আমার অভিজ্ঞতা আছে এটা সম্পর্কে, আমি তোমাদের বলতেছি, সেই জন্য এটা করবা, কোনো ভুল যাবে না। তো আর কি শিখাবো আজকে কিছু, নাকি এখানে শেষ করব বলো? আর কি কিছু দেখাবো? আরও একটা জিনিস দেখাই। এখানে এই প্রিন্টের মধ্যে তো দেখাই দিলাম, তাই না? এর আগে একটা দেখাইছি, এই যে দেখো, এই প্রিন্টের মধ্যে যেটা দেখেছিলাম, এই প্রিন্টের মধ্যে যেটা তোমার ডবল কোটেশনের মধ্যে থাকবে, সেইটাই কিন্তু আউটপুট হিসেবে দেখাবে। আউটপুট কি দেখাবে? এখানে HELL, হ্যালো, ও আর WORLD, হ্যালো ওয়ার্ল্ড, এটা আউটপুট হিসেবে দেখাবে যখন প্রিন্ট করবা। প্রিন্ট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যেটা থাকবে দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করবে, সেটাই প্রিন্ট করবে। যে কোনো কিছু এইভাবে লিখলে প্রিন্ট করবে, সেটা বোঝা গেছে? এটা প্রিন্টের কাজ। তো যদি তুমি এই প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে ডবল কোটেশন দিয়ে এই পার্সেন্টেজ ডি দিবা, দিয়ে কমা দিয়ে ধরো এই এক্স দিলা, তাহলে কি করবে? বলো? তাহলে এই এক্সের মান, এই এক্সের মান যেটা আছে এর উপরে, এটা তো লাস্টে করতে হবে, তাই না? এর উপরে যেগুলো কাজ করতে হবে, স্টেটমেন্টে কাজ করবে, সেখানে যে উত্তরটা আসবে সেইটা এই উত্তর এক্স, অর্থাৎ এক্স এর মান এখানে প্রকাশ করবে, এখানে এক্স এর মান প্রকাশ করবে,
আর এখানে তোমাদের এক্স এর মানের জন্য এই পার্সেন্টেজ ডি লিখে নিতে হবে, পার্সেন্টেজ ডি লিখে নিতে হবে। যেহেতু একটা আছে সেহেতু পার্সেন্টেজ ডি একটা দিতে হবে। আর এখানে কোনো অ্যান্ড ইউজ করা যাবে না, বুঝা গেছে? অ্যান্ড ইউজ করা যাবে না। তো এখানে কিন্তু তোমার যে পার্সেন্টেজ ডি শো করবে না, এখানে পার্সেন্টেজ ডি শো করবে না। এই যে দেখো এখানে প্রিন্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলা, কী কী দিছিলা? এই যে এটা দিছিলা, ফার্স্ট ব্র্যাকেট দিছিলা, ডবল কোটেশনের মধ্যে লিখছিলা, তার মধ্যে যেটা ছিল সেইটাই প্রিন্টের মধ্যে যেটা ছিল সেইটাই আউটপুট আকারে শো করবে, আর যদি প্রিন্টের মধ্যে এই পার্সেন্টেজ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে ডি দাও, অর্থাৎ পার্সেন্টেজ ডি দিলা, এই এক্স এর মানকে সমান ধরে নিল, বুঝতে পারছো? এইখানে এক্স এর মানকে ধরে নিল, তখন আর পার্সেন্টেজ ডি হচ্ছে আউটপুটে প্রকাশ করবে না, তখন পার্সেন্টেজ ডি আউটপুটে প্রকাশ করবে না, তখন এক্স এর মান প্রকাশ করবে। এক্স এর মান যেটা থাকবে সেটা এখানে আউটপুট হিসাবে এইভাবে দেখাবে, বুঝা গেছে? এক্স এর মান এখানে আউটপুট হিসাবে দেখাবে। আরও একটা জিনিস তোমাদের উল্টাপাল্টা হয়, স্ক্যানএফ এবং প্রিন্টএফের মধ্যে যেই তোমাদের অ্যান্ড চিহ্ন যেটা থাকে, দেখো এবার দেখে দিই। এই যে এখানে দিছিলাম স্ক্যানএফের মধ্যে পার্সেন্টেজ ডি দুইটা ছিল, দুইটা ডাটা দিলাম, পার্সেন্টেজ ডি দুইবার দিলাম, দেওয়ার পরে ডবল কোটেশনের মধ্যে দেওয়ার পরে কোমা দিছি। এটা স্ক্যানএফের ক্ষেত্রে দেখো কোমা দিছি, তারপরে অ্যান্ড দিয়ে এই দুইটা ডাটা অ্যান্ড দিয়ে কোমা দিয়ে লিখতে হবে, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এই সেমিকোলন দিতে হবে। আর প্রিন্টের ক্ষেত্রে দেখো, প্রিন্টের ক্ষেত্রেও এই যেটার উত্তর বের হবে এখানে তো ডাটা তোমাদের হচ্ছে কাজ এক্স নিয়েও তো এখানে কাজ করতে হচ্ছে না, এখানে এক্স হচ্ছে তোমাদের স্টেটমেন্ট, নিচে কাজ করবে, এক্সের মান বের করতে হবে, সো এখানে এটা নেওয়া যাবে না। আর প্রিন্টের ক্ষেত্রে তো তোমাদের এ বি লাগতেছে না, প্রিন্টের ক্ষেত্রে যেটা প্রিন্ট করবা এক্সের মান প্রিন্ট করবা, সো এক্সের মান প্রিন্ট করার জন্য একটা পার্সেন্টেজ ডি দিবা, একটা পার্সেন্টেজ ডি ইনভার্টেড কোমা ডবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিবা, দিয়ে কোমা দিয়ে এই এক্স লিখলে এক্স এর মান প্রকাশ করবে। তো এখানে দেখো অ্যান্ড দেওয়া আছে স্ক্যানের ক্ষেত্রে এবং প্রিন্টের ক্ষেত্রে অ্যান্ড দেওয়া নেই, এটা ভালো করে মনে রাখবা, এটা কিন্তু তোমরা সবাই ভুল করো। এই যে দেখো এখানে কি লিখছিলাম, স্ক্যানএপের ক্ষেত্রে ফরম্যাট দিবা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দিয়ে ডাটা ফরম্যাট লিখবা, মানে ডাটাটা লিখে নিবা, কোমা দিয়ে অ্যান্ড দিয়ে চলকের নাম যেটা আছে সেটা লিখছি, এখানে ডাটাটা লিখছি, বুঝা গেছে? তারপর প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফের ক্ষেত্রে কী হবে দেখো, প্রিন্টএফের ক্ষেত্রে এটা লিখে নিবা, ডাটা ফরম্যাট, বুঝা গেছে? তো এখানে কোনটা যেটা অ্যান্সার আকারে বের হবে, এই যে দেখো এক্সের মান বের করা হয়েছে স্টেটমেন্টে, এক্সের মান বের হবে, বুঝা গেছে? সো সেটা এখানে ডাটা ফরম্যাটে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে কিন্তু অ্যান্ড দেওয়া যাবে না, এখানে অ্যান্ড দিছিলাম, প্রত্যেকটা চলকের আগে অ্যান্ড দিয়ে করেছিলাম, তো এখানে অ্যান্ড দিতে হবে। আর প্রিন্টের ক্ষেত্রে কোনো অ্যান্ড দেওয়া যাবে না, ডিরেক্ট চলকের নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিবা, দিয়ে শেষ করে দিবা, বুঝা গেছে? এইভাবে করতে হবে। এই যে দেখো এখানে কি হবে, এখানে পার্সেন্টেজ দিবা, এ পার্সেন্টেজ বি পার্সেন্টেজ সি, এইভাবে এখানে হয়, বোঝা গেছে স্ক্যানএপের ক্ষেত্রে। আর প্রিন্টএপের ক্ষেত্রে কি হয়, প্রিন্টএপের ক্ষেত্রে এখানে এক্স এর মান ধরো এ প্লাস বি বের হলো, এভাবে বের করলা কোনো একটা মান, অথবা সি ইকুয়াল এই ধরো এ প্লাস 3b প্লাস সি, এটার মান, অর্থাৎ এটা বি, এখানে কিসের মান বের হবে তাহলে, এখানে এই সির মান বের হবে, সির মান যেটা যোগ করে যেটা হবে সেটা এখানে বের হবে, বোঝা গেছে? এখানে শুধুমাত্র সি লিখতে হবে, শুধুমাত্র এক্স এবং শুধুমাত্র সি যেটা থাকবে সেটা লিখতে হবে, আর এইগুলো যোগ করে যেটা হবে সেটা এখানে প্রদর্শন করবে, অর্থাৎ চলকের নামে যেটা স্টেটমেন্টে যেটা উত্তর হিসাবে দেখাবে সেইটা শুধুমাত্র লিখতে হবে। আর তার আগে কোনো অ্যান্ড চিহ্ন দেওয়া যাবে না, প্রিন্টের আগে শুধুমাত্র স্ক্যানের আগে অ্যান্ড চিহ্ন হবে, প্রিন্টের আগে কোনো অ্যান্ড চিহ্ন হবে না, বুঝা গেছে? তার একটা জিনিস দেখে শেষ করে দিব, এই যে দেখো
ইনক্লুড, আমি লিখে বলে দিচ্ছি ইনক্লুড। এই দুইটা আগে লিখে নিতে বলছি তোমাদের। তারপরে মেইন ফাংশন দিয়ে শুরু করলাম, শেষ করলাম। তারপরে প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ধরো প্রিন্ট এফ, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে একটা জিনিস প্রিন্ট করলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। এখানে উত্তর কি আকারে আসবে বলো? উত্তর কি আকারে আসবে? উত্তর কি আকারে আসবে? এটা প্রিন্ট করার পরে তোমাদের উত্তর আসবে এইভাবে। আরও দুইটা লিখি, তারপরে লিখে দিচ্ছি। এই যে দেখো, এটার আউটপুট কি আসবে বলো তো? প্রিন্ট এফের মধ্যে যেটা লিখবো সেটা আউটপুট আসে, তাই না? আমি কি বলছিলাম, প্রিন্ট এফের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যেইটাই লিখবা, শুধুমাত্র প্রিন্ট এফের ক্ষেত্রে ডবল কোটেশনের মধ্যে যদি পার্সেন্টেজ ডি বাদে, পার্সেন্টেজ ডি দিয়ে তো উত্তর যেটা বের হয় সেটা বের করার জন্য পার্সেন্টেজ ডি দিয়ে কোমা দিয়ে এই যে লিখতে হয়, তাই না? কোমা দিয়ে যেটা উত্তর বের করবে সেটা লিখতে হয়। সেটা বাদে যদি পার্সেন্টেজ ডি না থাকে, পার্সেন্টেজ ডি বাদে তোমরা যে কোনো কিছু তোমরা যা মন চায় প্রিন্ট করতে পারবা। তো সেজন্য এখানে প্রিন্ট এফ দিবা, প্রিন্ট এফ লেখার পরে এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর ডবল কোটেশনের মধ্যে কী থাকবে, যেটা থাকবে সব আউটপুট আকারে দেখাবে। তোমরা এখন মনে করতে পারো এখানে শুধুমাত্র এখানে কোমা এমনি দেওয়া হয়েছে, তোমরা মনে করতে পারো কোমা এমনি দেওয়া হয়েছে এবং আউটপুট দেখাবে HELL ও হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড। তারপরে এই যে দেখো গুড মর্নিং, তারপরে থ্যাংক ইউ, এইভাবে দেখাবে, তাই না? তো ওইভাবে দেখাবে হচ্ছে তোমাদের হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, যেহেতু ডবল কোটেশনের মধ্যে কোমা দেওয়া আছে। আমি কি বলছিলাম, কোমা দেওয়া যাবে না ভিতরে, তোমরা অকারণে কোনো কোমা দিতে পারবে না। আর যদি এটার মধ্যে কোনো কোমা দিয়ে দাও তাহলে সেইটাই তোমাদের প্রিন্ট করবে। এইটা কোমা যেহেতু ডবল কোটেশনের মধ্যে আছে সেটা প্রিন্ট করবে। আমি কি বলছিলাম, ডবল কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটা প্রিন্ট করবে। কোমাও আছে তাহলে কোমাও প্রিন্ট করবে, বুঝা গেছে? কোমাও প্রিন্ট করবে। আর উপরে কি করছিলাম দেখো, একটা উত্তর প্রিন্ট করার জন্য ভিতরে কিন্তু কোনো কিছু দেই নাই, ডবল কোটেশনের মধ্যে কোনো কিছু দেই নাই, ডবল কোটেশনের পরে কোমা দিছি। আর উত্তর করার সময় যখন কোনো কিছুর মান, স্টেটমেন্টের মান এইভাবে প্রকাশ করবা, তখন ডবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিয়ে অর্থাৎ পার্সেন্টেজ ডি দিলা মানে একটা উত্তর প্রকাশ করবে, সেটার জন্য ডবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিয়ে কোমা দিতে হবে। আমি হয়তো কথা একটু জোরে বলতেছি, তোমরা 0.75 অথবা 0.50 এক্স দিয়ে দেখে নিও, বুঝছো? অর্থাৎ মাইনাস যেটা মানে এই ধীরে ধীরে দেখে নিবা, বোঝা গেছে? স্লো মোশনে দেখবে। তো দেখো এখানে কি করতে হয়েছে, ডবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিয়ে ডবল কোটেশন ক্লোজ করে কোমা দিয়ে এই স্টেটমেন্টের এক্স প্রকাশ করা হয়েছে। তো এটার এক্সের মান এখন প্রকাশ করবে, আউটপুট দেখাবে। আর এটার ক্ষেত্রে কি করতে হয়েছে, প্রিন্টএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কোমা দিচ্ছে, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড কোমা প্রকাশ করবে। তারপরে এই গুড মর্নিং প্রকাশ করবে, গুড মর্নিং লেখা উঠবে। গুড মর্নিং মানে সাইডে এই ডান দিকে লেখা উঠবে নাকি নিচে লেখা উঠবে, তো
তুমি তো বলতে পারতেছ না, তুমি হয়তো চাচ্ছ যে আমি নিচে নিচে লিখবো, তুমি চাইলে তো আর নিচে নিচে আসবে না, সেই জন্য কাজ করতে হবে। এটা যেহেতু এইভাবে লেখা হয়েছে সেহেতু তোমাদের এই যে দেখো এইভাবে কাজ শো করবে, GOOD গুড মর্নিং, MORNING গুড মর্নিং, তারপরে কোমা আছে, এখানে কোমা আছে, আবার কোমা দিতে, এখানে কোমা আসবে, তারপরে আছে থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ এভাবে আসবে, বুঝতে পারছো? এখানে কোমা দেওয়া আছে সেহেতু কোমা আবার আসবে। আর যদি এখানে লাস্টে কোমা না দাও তাহলে এখানে কোমা থাকবে না, এখানে কোমা দিছো এখানে কোমা আসছে। সো হ্যালো ওয়ার্ল্ড কোমা গুড মর্নিং কোমা থ্যাংক ইউ কোমা, এভাবে শো করছে, বুঝতে পারছো? তুমি এখন চাচ্ছ নিচে নিচে শো করাবা, নিচে নিচে শো করাবা, আউটপুট নিচে শো করাবা, এভাবে নিবা। হ্যালো ওয়ার্ল্ডের নিচে নিবা গুড মর্নিং, তারপর নিবা থ্যাংক ইউ। তাহলে কী করতে হবে? তাহলে এই যে এটা কী লিখতে হবে দেখো, PRINT প্রিন্ট এফ দিয়ে HELL ও হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে নিবা, বুঝতে পারছো? এইভাবে নিবা, দেখো এইভাবে নিবা। দেখো আমি দেখে আগে দেখো, পরের পৃষ্ঠায় আমার করা উচিত ছিল, এখানে ভিজে নিচে হয়ে গেল, বিচি হয়ে গেছে। এই যে দেখো, এইভাবে যখন লিখবা, এইভাবে যখন লিখবা তখনই এটা নিচে নিচে শো করবে, বুঝতে পারছো? নিচে শো করবে। আর যদি এইগুলা এইভাবে লেখো, এইভাবে যদি লেখো, হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে এইভাবে একটা চিহ্ন দিবা, হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে এখানে কিছু লিখছো, লেখার পরে এখানে এই চিহ্ন দিছো, দিয়ে একটা এন দিবা, তারপরে এই কোটেশান ক্লোজ করবা, ডবল কোটেশান ক্লোজ করবা। তাহলে কি হবে, দিয়ে এই ব্র্যাকেট দিয়ে এই সেমিকোলন দিবা, তাহলে কী হবে দেখো, তাহলে হবে নিচে নিচে লেখা উঠবে ECLL ও হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কি লিখছি গুড মর্নিং MORNING গুড মর্নিং, তারপরে লিখছি থ্যাংক ইউ, এভাবে হবে, বুঝা গেছে? যদি কোনো কিছু লেখার পরে প্রিন্ট টেপ দিয়ে লেখার পরে একটা স্ল্যাশ দাও, এই স্ল্যাশটা দাও, দেওয়ার পরে এন দাও, তারপরে কোটেশান যদি ক্লোজ করার পরে এই সেমিকোলন দাও, তাহলে এইভাবে চলে আসবে, বুঝা গেছে? সবগুলো এইভাবে আসবে, উত্তর আকারে আসবে, নিচে নিচে শো করবে, নিচে নিচে শো করবে। যেহেতু এখানে কোমা দেয়নি সো কোমা আসেনি, যদি এই ওয়ার্ল্ডের পরে কোমা দিতা, মর্নিংয়ের পরে কোমা দিতা এবং ইউ এর পরে কোমা দিতা, তাহলে এখানে কোমা আসতো, এখানে কোমা আসতো, এখানে কোমা আসতো, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো, আশা করি সব বুঝতে পারছো, সব ক্লিয়ার করতে পারছি। এখন পরবর্তী ক্লাসে আমি ফর লুপ সহ যেগুলো আরও দরকার আছে সেইগুলো করাই দেবো, এবং তার পরবর্তী আরও একটা ক্লাস লাগবে, অর্থাৎ টোটাল 2টা ক্লাস লাগবে। অর্থাৎ 2 নম্বর ক্লাসে আমি ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দুইটাই সব ক্লিয়ার করে দিব, যা যা প্রয়োজন এই 2 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর এই প্লে লিস্টটা দেখো, যদি পুরো প্লে লিস্টটা দেখো তাহলে ইনশাল্লাহ এখান থেকে যা আসবে, এই পঞ্চম অধ্যায় থেকে যা আসবে ইনশাল্লাহ পুরোটাই কমন পাবা। যদি একটা সৃজনশীল আসে তাহলে 10-এ 10 কমন পাবা। যদি এ নাম্বার, যদি মানে তোমাদের ক নাম্বার প্রশ্নটা যেটা আছে ওটা যদি জ্ঞানমূলক থেকে থাকে, জ্ঞানমূলকের জন্য তো আমি কিছু করাইনি, যদি তোমার প্রয়োজন হয় তাহলে করাই দিব। যদি জ্ঞানমূলকেরটা যদি করাই দিই তাহলে পুরো 10-এ 10ই পাবা। আর যদি জ্ঞানমূলক থেকে যদি কোনো প্রশ্ন আসে, অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল টার্ম বাদে ক নাম্বারে যদি কিছু আসে তাহলে ওখান থেকে 1 নাম্বার মিস যেতে পারে।
আর যদি এখানকার ভিতর থেকে কোনো কিছু টার্ম ম্যাথমেটিক্যাল টার্ম কোনো কিছু দিয়ে দেয় তাহলে করতে পারবে, ইনশাআল্লাহ 10-এর 10 কমন আসবে। নাহলে তোমরা বাসায় নিজে এই সি প্রোগ্রামিংয়ের ইতিহাসগুলো পড়ে নিও, বুঝছো? এই কোনটা কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ এগুলো একটু ভালো মতো দেখবা। তোমাদের বই যেগুলো আছে, বই বাজারে বই যেগুলো কিনছো সেগুলো থেকে পড়ে নিবা ইনশাল্লাহ, তাহলে 10-এ 10 কমন পাবা। নাহলে 1 নাম্বার মিস যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি 2টা সৃজনশীল দিয়ে দেয় পঞ্চম অধ্যায় থেকে, তাহলে ইনশাল্লাহ তুমি সর্বনিম্ন 18 পাবা, সর্বনিম্ন 17, 18, 16, 17, 18, 16 তো আসবেই না। ঠিক মতো যদি ক্লাসগুলো করো, 100 টাকা দিয়ে করাইছি সেহেতু এখান থেকেই প্রশ্ন কমন আসবে, বোঝা গেছে? এখান থেকেই প্রশ্ন কমন আসবে, যা করাইছি এখান থেকে কমন আসবে, সর্বনিম্ন 18 পাবা। তো আজকে এ পর্যন্তই শেষ করতেছি, আর বড় করতেছি না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো এবং ক্লাসগুলো করো, যা করাইছি ঠিক মতো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।